কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত, পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে তাণ্ডব। দিশেহারা হাজারো মানুষ, স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস। দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলনের তীব্র কাঁপুনি, খনির আশপাশের এলাকার বাড়িঘরে ফাটল, দেবে গেছে রাস্তা, আতঙ্কে গ্রামবাসী। সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। উদ্ধার হওয়া জমিতে 1000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা, কমবে আমদানি নির্ভরতা। এবং 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলার জয়যাত্রা। আমিরাতের ফুজাইরা বন্দরের পথে নাবিকরা। ইরান যুদ্ধের কারণে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজটি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে জেলায় জেলায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করার হুঁশিয়ারি দেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান বিএনপি নেতাকর্মীদের। মঙ্গলবার সকাল থেকে বগুড়া, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ছাত্রলীগ, যুবলীগ এটা আবারও বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। নিষিদ্ধ যে সংগঠনগুলো যারা আছে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আমরা অবস্থান নিব। আমরা রাজপথে অবস্থানে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন, তারা তাদের জায়গায় আছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গায় আছে। আমি মনে করি যে এই শহরকে কোনো কারণে কেউ যাতে অনিরাপদ না করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না করে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতি চেয়েছে বলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। তাদের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতীয় ব্যর্থতা। সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে দেখা গেছে পুলিশ ও র্যাবের তৎপরতা। 30 জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 6 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ওঠানামা করছে তিস্তার পানি, কখনো বাড়ছে আবার কখনো বা কমছে। তবে গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ওঠানামা করছে তিস্তার পানি। মঙ্গলবার সকাল 9টার দিকে লালমনিরহাটের তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। তবে বিকাল 3টার দিকে বেড়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে চর অঞ্চলের মানুষ। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাগটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ি টানি সারা গেল না। আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।
তানজিনা তাসনিম, সময় সংবাদ। 14 লাখ টাকা খরচ করে তিস্তার ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয়েছিল বাঁশের পাইলিং, কিন্তু বছর না পেরোতেই তা ধসে গেছে। এলজিইডির কর্মকর্তার দাবি, পলিমাটি জমাট বাঁধার জন্য বিশেষজ্ঞদের পরামর্শেই বাঁশের পাইলিং করা হয়েছিল, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানার কারণে ব্যাহত হয়। আর নতুন করে মেরামতের জন্য নেই কোনো বরাদ্দ। এদিকে তিস্তার ভাঙনে সেতু ও সড়ক রক্ষা বাঁধের 130 মিটার অংশ বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদী তীরের প্রায় 1200 পরিবার। তরিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। তিস্তার প্রবল স্রোত আর ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে রংপুরের মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু ও সড়ক রক্ষা বাঁধ। গত বছর নদীগর্ভে বিলীন হয়েছিল প্রায় 100 মিটার বাঁধ। চলতি বন্যায় গত দুদিনেই ভেঙেছে আরও 30 মিটার। ফলে হুমকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ সেতু, মহাসড়ক এবং নদী তীরবর্তী হাজারো মানুষের বসতি। স্থানীয়দের অভিযোগ, টেকসই ব্যবস্থা না নিয়ে দায়সারাভাবে কাজ করায় বন্যার প্রথম ধাক্কাতেই ভেঙে গেছে বাঁশের পাইলিং। বড় বন্যা হয়নি, তাতে ভাঙি গেল। আর যদি এটা ভাঙি যায় তাহলে আমাদের বাড়িঘর সমস্ত ভাঙি যাবে। বানটা ওদিক থেকে আসতে আছে, কেউ কোনো কাজ করে না। ভাঙতে ভাঙতে যদি এভাবে ব্রিজ পর্যন্ত যায় তাহলে ব্রিজটাও হয়তো ঝুঁকিপূর্ণ হইতে পারে। এতদূর ভাঙি গেছে, এখন কোনো খবরই নেই। বসত বাড়ির জমি জমা আবাদ সুবিধা দিলে গেলে এইগুলো চাইবে করে কি করে খেয়ে। একদিনের বন্যায় কিন্তু এই পাইলিং কিন্তু ভেসে গেছে। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এলজিইডি কর্মকর্তার দাবি, পলিমাটি জমাট বাঁধার জন্য বিশেষজ্ঞদের পরামর্শেই বাঁশের পাইলিং করা হয়েছিল, কিন্তু বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানার কারণে ব্যাহত হয়। এখন নতুন করে কাজ করার মতো কোনো বরাদ্দ নেই বলে জানান তিনি। ব্যাম্বু স্পারের অপর প্রান্তে পলি জমবে এবং এটা পলি জমতে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেটা হঠাৎ করে এই অতিরিক্ত বন্যায় কোনো কচুরিপানা এসে ওই জায়গাটা গোটাটাই অসট হয়ে গেছে। টাকা নাই, যখন করা যাচ্ছে না, এটাই তো মেন সমস্যা। ওই খাতে তো টাকা নাই, আমরা তো প্রপোজাল সাবমিট করছি। ভাঙন ঠেকাতে গত বছর 14 লাখ টাকা ব্যয়ে 200 মিটার এলাকায় বাঁশের পাইলিং করে এলজিইডি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে নতুন করে বাড়িঘরে ফাটল ও রাস্তাঘাট দেবে গেছে। মাঝরাতে প্রায়ই কেঁপে ওঠে বাড়িঘর, অনেক স্থানে 2 থেকে 3 ফুট জায়গা দেবে গেছে। তবে এতে গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থায়ী সমাধানের জন্য বারবার চিঠি দেওয়া হলেও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বসত বাড়ি রক্ষা কমিটির। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণে মাটি কেঁপে ঘরবাড়ি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় জীবনের ভয়ে পরিবার নিয়ে অপেক্ষা করতে হয় রাস্তায়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে হামিদপুরের পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের বসত ভিটায় ফাটল। যে কোনো মুহূর্তে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি দীর্ঘদিন ধরে খনি কর্তৃপক্ষকে জানানো হলে নামমাত্র জরিপ করে কয়েকটি ফাটল ধরার বাড়ির মালিককে সামান্য ক্ষতিপূরণ দিয়েছে দাবি স্থানীয়দের। বাস্টের কারণে বাড়ি থাকা যায় না, বাড়িঘর সম্পূর্ণ কাঁপাকাঁপি করে। 70 ফিট নিচ থেকে এ পানি উঠে ওয়াশার দেওয়া আছে, তারপরেও পানি উঠতেছে না। প্রত্যেকবারে তাদেরকে আন্দোলন করে টাকা দিতে হয়। আমরা এই আন্দোলনের মধ্যে আর এই হামলার মধ্যে থাকতে চাই না। স্থায়ী সমাধান চাচ্ছি, যাতে আমরা আমাদের ন্যায্য মূল্য দিয়ে তারা আমাদের জমিটা নিয়ে নেয়। আমরা তো পরিশ্রম করি, তার পাশে তো ফসলটা আসে, আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদেরকে খাওয়াবো। এইভাবে যদি চলে আমরা তো টিকতে পারবো না। এদিকে ক্ষতিপূরণ সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা বসতবাড়ি রক্ষা কমিটির। স্থায়ী সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা তাদের। স্থায়ী সমাধান না করেন আমি দেশবাসী গ্রামবাসীকে নিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হব। অধিগ্রহণ না করার কারণে এই 1 ভাগ লোক প্রতি মুহূর্তেই এই কয়লা খনির ঝাঁকি কাঁপুনি এগুলোতে সাফার করতেছে। হামিদপুর ইউনিয়নের 2 গ্রামের 300 পরিবার আতঙ্কে রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে যে পরিমাণ ভূমি উদ্ধার হবে তাতে 1000 মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ফলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে সরকারের নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যে উদ্যোগ সেটিও সফল হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন শাকিল মাহমুদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ধুধু বালুচরে সূর্যের আলোয় চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে বড় প্রশ্ন, প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে? এর সম্ভাব্য উত্তর হিসেবে সামনে আসছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী নদী ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়নের মাধ্যমে প্রায় 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এর মধ্যে প্রায় 73 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যদি আমরা করতে পারি তাহলে আমরা বিকল্প জ্বালানি যেমন আমরা আত্মনির্ভরশীল হতে পাবো, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য কারো কাছে, দাতা দেশের কাছে, তার চোখ রাঙ্গারির কাছে আমরা পরাস্ত হব না, এবং আমরা ধীরে ধীরে এই নবায়িত জ্বালানির একটা বড় কেন্দ্র হিসাবে তিস্তা মহাপরিকল্পনার যে ক্ষেত্র, এই ক্ষেত্র প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সবচেয়ে বড় বাধাগুলোর একটি জমির সংকট। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উদ্ধার হওয়া জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে উত্তরাঞ্চলে গড়ে উঠতে পারে বৃহৎ সৌরবিদ্যুৎ পার্ক। 2 ধরনের সোলার প্যানেল যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে এখান থেকে দেখা যাবে আমরা মোর দ্যান 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, এবং সেটা আমাদের যে ন্যাশনাল গ্রিড বা আমাদের যে তেল গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার উপরে চাপ কম হবে। এবং আমাদের বাংলাদেশে যে গ্যাস রয়েছে, সেটারও সম্ভাবনা যদি ফার্দার আবিষ্কার না হয়, তাহলে হয়তো 15-20 বছরের ভিতরে কি হবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষি, শিল্প ও নদী ব্যবস্থাপনাই নয়, একই সাথে উন্মোচিত হতে পারে নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যুতে মামলা। রংপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মেডিকেল ছাত্র গ্রেপ্তার, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ভোরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জাহাজটি আটকা পড়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমলতে। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের মধ্যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল জাহাজটি। প্রণালী পার হতে কয়েকবার চেষ্টা করো, ঝুঁকির কারণে আবারও ফিরে যেতে হয়েছিল জাহাজটিকে। তবে এবার হরমুজ পেরিয়ে নতুন গন্তব্যের পথে বাংলার জয়যাত্রা। The vessel Banglar Jayatra has safely shifted to Sharjah OPL from Mina Sakar, which is very close to the Strait of Hormuz. 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছে এই জাহাজে। হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। সেখান থেকে প্রয়োজনীয় জ্বালানি সহ অন্যান্য সামগ্রী নেওয়া হবে। আমাদের প্রথমে হয়তো ফুজাইরাতে পাঠাতে হবে, ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর তারপর হয়তো এটা ডেস্টিনেশন, এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। যুদ্ধের শুরুতে যেমন জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল, তেমনি ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী টুকরাংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে, সেটা একটা আতঙ্কিত বিষয়। ঝুঁকির মধ্যে থাকলো মাসে অন্তত 6 কোটি টাকা করে 4 মাসে 24 কোটি টাকা বাড়তি আয় করেছে জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাছে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি, প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। জাহাজটির 31 জন নাবিকের মধ্যে সবাই বাংলাদেশি। যুদ্ধকালীন সময়েও জাহাজে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি নাবিকেরা যাতে সহজে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেজন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল চুরি নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। দুপুরে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আগামীতে পরীক্ষা কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত 17 বছরে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, পদোন্নতি সহ নানা ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে। দ্রুত সব স্বাভাবিক করে শিক্ষা খাতে বড় পরিবর্তন করা হবে। নকল আবার কি সেই দিন চলে গিয়েছে, কিন্তু নকলও যে নতুনভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? প্রত্যেকটি ইনস্টিটিউশনে
ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন, আর্কাইভ থেকে দেখব সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয় আপনারা সেন্ট্রাল কমিটি অভিভাবক আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। সারা দেশের উন্নয়ন নিয়ে সরকার আগামী 50 বছরের টেকসই পরিকল্পনা হাতে নিয়েছে জানালেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে একথা বলেন তিনি। নিজ নির্বাচনী এলাকায় নতুন 4টি সহ মোট 5টি সেতুর মাধ্যমে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ঘোষণা দেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি উপজেলার বাজার সহ দখল হয়ে যাওয়া সড়ক, খেয়াঘাট সহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। টেকসই উন্নয়ন এবং আগামী 50 বছর পরিকল্পনা মাথায় নিয়ে আমরা কাজ করছি এবং তার অংশ হিসাবে আমাদের মহাদেও নদীর উপরে ব্রিজ হচ্ছে, লেঙ্গুরার উপরে ব্রিজ হচ্ছে, নদীর উপর সোমেশ্বরী নদীর উপর 2টা ব্রিজ হচ্ছে, টোটাল 5টা ব্রিজ হচ্ছে। একদিকে অনুমোদিত হয়ে গেছে, 3,600 কত কোটি টাকার অনুমোদন পেয়েছে। বাংলার সময় আরও থাকছেন। ভেঙে পড়া ব্রিজে কাঠের পাটাতন, বন্ধ ভারী যান চলাচল, কুড়িগ্রামে ঝুঁকি নিয়ে 15 গ্রামের মানুষের যাতায়াত, দ্রুত সংস্কারের দাবি। ফরিদপুরে 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বাড়ির সামনে 3 বছরের মেয়েটি দাঁড়িয়েছিল। এ সময় প্রতিবেশী 14 বছরের কিশোর মেয়েটিকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা করেন শিশুর বাবা। পাবনায় অভিযান চালিয়ে 2টি অবৈধ স্যালাইন কারখানাকে জরিমানা করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সদর উপজেলার বাংলা বাজার ও পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উৎপাদনের প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এজন্য 2টি প্রতিষ্ঠানকেই 45,000 টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালামাল সরবরাহের নামে পাচারের ঘটনায় আটক কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সহ 3 জনকে আদালতে তোলা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার রাতে কাস্টমসের গোডাউন থেকে 3 কোটি টাকার পণ্য পাচার চেষ্টার অভিযোগে বেনাপোল বাজার থেকে কাভার্ড ভ্যান জব্দ করে বিজিবি। এ সময় পণ্যসহ তাদের আটক করা হয়। কাস্টমসের হেফাজত থেকে পণ্য পাচারের ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিকে পণ্য পাচারে জড়িত থাকার অভিযোগে 2 জন সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস। জব্দ করা পণ্যের মধ্যে ছিল 6,008টি শাড়ি, 33,222টি কসমেটিক পণ্য ও 386টি কম্বল সহ বিভিন্ন পোশাক সামগ্রী। নারায়ণগঞ্জে দ্বিতীয়বারের মতো একটি ডাইং কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করল তিতাস। দুপুরে ফতুল্লার পুলিশ লাইন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় নাম পরিবর্তন করে অবৈধ গ্যাসের লাইন নেয় দ্বিতীয়বারের মতো একটি ডাইং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 100 ফুট অবৈধ পাইপ ও রেগুলেটর সহ বিভিন্ন সরঞ্জাম। পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা করা হয়। সীমান্তে অব্যাহত রয়েছে বিএসএফের পুশিং চেষ্টা, তবে প্রতিবারই বিজিবির কাছে পরাস্ত হচ্ছে বিএসএফ। গত 16 দিনের ব্যবধানে 4 দফায় চাঁপাইনবাবগঞ্জের 3টি সীমান্ত দিয়ে 64 জন শিশু ও নারী পুরুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু স্থানীয়দের দেয়া তথ্য ও সহযোগিতা এবং বিজিবির বাধায় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এখানকার প্রায় 184 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় সতর্কতা, টহল ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সি হত্যা মামলায় স্ত্রীর সাবেক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ভোরে টঙ্গীবাড়ির সেরাজাবাদের নিজ বাড়ি থেকে দিন ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 18 জুন লৌহজংয়ের কালুরগাঁও এলাকায় নিজ বাড়ির উঠানে ভাঙাড়ি ব্যবসায়ী সোহেল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেন সোহেলের মা শেফালি বেগম। তদন্ত শুরু করে পুলিশ। সোহেলের স্ত্রী নূপুরের প্রাক্তন স্বামী দিন ইসলামকে গ্রেফতার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দিন ইসলাম। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দিন ইসলাম তার হাতে থাকা বড় সোরা দিয়ে, গরু জবের সোরা দিয়ে প্রথমে তার গালে আঘাত করলে সে নিচে পড়ে যায় এবং এটা ঠেকানোর চেষ্টা করে এক পর্যায়ে, এবং সে এটা ঠেকাতে না পারে, যখন নিচে পড়ে যায় ধাক্কা দিয়ে ফালায় দেয় এবং এক পর্যায়ে তার ঘাড়ে এবং বিভিন্ন হাতে
এবং পায়ে বিভিন্ন জায়গায় কোপ দিয়ে চলে যায় এবং কোপ দেওয়ার পরে ওইখানেই সোহেল মুন্সি মারা যায়। টাঙ্গাইলের নাগরপুর স্কুলের টিউবওয়েলের পানি পান করে 30 শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সকালে মাথা ঘোরা, বমি ভাব ও পেটে ব্যথা অনুভব করে শিক্ষার্থীরা। এই ঘটনার পর দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। খবর ছড়িয়ে পড়লে অভিভাবকদের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। ঘটনার পর বিদ্যালয়ের ওই টিউবওয়েলটি ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়, আর পানি পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। সকালে জয়পুরহাট হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় মোটরসাইকেলের চাকা পিছলে গেলে সড়কে ছিটকে পড়েন জনি নামে এক যুবক। এ সময় পণ্যবাহী একটি ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এদিকে ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান নামে এক প্রবাসী নিহত হয়েছেন। মানিকগঞ্জের সিংগাইরে শহরের উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকাল স্কুলটির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হত্যার শিকার মাহিয়া আক্তার মাহি নামে ওই শিক্ষার্থী সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রুত মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গত 15 জুন থেকে নিখোঁজ হয় মাহিয়া। 21 তারিখে সন্ধ্যায় সিংগাইরের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। কুড়িগ্রামে একটি ব্রিজ ভেঙে চলাচলের দুর্ভোগে পড়েছে 15 গ্রামে অন্তত 30,000 মানুষ। ভাঙা অংশে গাছের খুঁটি ও কাঠ দিয়ে মেরামত করা হলেও চলছে না যাত্রীবাহী ও পণ্যবাহী হালকা যানবাহনও। এতে চরম বিপাকে ব্রিজের 2 পারের বসবাসকারীরা। এদিকে যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ট্রাক্টরের ওজনে ব্রিজের পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে যায় খাদে। এতে ওই পরিবহনে থাকা 6 জন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। গত 24 মে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়া এলাকায় হাজিনী খালের উপর নির্মিত ব্রিজ দিয়ে একটি ট্রাক্টর পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 সপ্তাহ বন্ধ থাকে পথচারী সহ যানবাহন চলাচল। এরপর এলজিডি ভাঙা অংশে গাছের খুঁটি ও কাঠ দিয়ে মেরামত করে দেয়। ফলে কোনো রকমে পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল পারাপার হলেও চলছে না যাত্রী ও পণ্য বোঝাই হালকা যানবাহন। ভুক্তভোগীরা জানায়, ছত্রপুর, নয়ারহাট, ভেলুর বাজার সহ চরাঞ্চলের 10 গ্রাম সহ প্রায় 15টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ এটি। এই ব্রিজ ভাঙার কারণে আর এখন যাতায়াত সম্পূর্ণ বদ্ধ হয়ে গেছে। কাঠের ব্রিজ একটা ক্ষণস্থায়ীভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটাতেও আসলে মানুষের স্থায়ীভাবে সমাধান না। এখান দিয়েও মানুষ হাঁটি গেতেও কাঁপাকাঁপি করে, মানুষের ভয় লাগে। সরকারে অতি শীঘ্রই একটা যোগাযোগ নেই, যাতে বাচ্চাগুলো লেখাপড়া করার জন্য স্কুলে যেতে পারে, লোকজনগুলো ধান পাট চাউল আনতে পারে। ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে যানবাহন চলাচল বন্ধের সাইনবোর্ড টাঙিয়েছে এলজিডি। খালটিতে পানি প্রবাহ বন্ধ থাকায় দ্রুত মাটি ভরাট করে মানুষের দুর্ভোগ কমানোর কথা জানায় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা। ব্রিজের খালটা রয়েছে, সেটা পানি প্রবাহ বন্ধ রয়েছে একপাশে মাটি ভরাট করার কারণে। তো এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্যাররা এটা ব্যবস্থা নেবেন যে মাটি ভরাটপূর্বক যোগাযোগ ব্যবস্থাটা অব্যাহত রাখার জন্য, পরবর্তীতে অকশন করে ব্রিজটা ভাঙার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সদরের পাঁচগাছি ইউনিয়নের মুসল্লিপাড়ায় 1990 সালে 132 ফুট দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণ করে এলজিডি। সময় সংবাদ, কুড়িগ্রাম। বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন এবং কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। সকালে আদালত চত্বরে কর্মসূচি পালন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির সদস্যরা অংশ নেন। বক্তারা জানান, একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র 10 লাখ টাকা সহায়তা দেওয়া হয়, কিন্তু আইনজীবীদের পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। এজন্য আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা। রংপুরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে এর পেছনে অন্য কোনো কারণ বা কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। রেদওয়ান হিমেলের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদে অবস্থানকালে নুজহাত কিছু সময় মোবাইল ফোনে কথা বলেন। এক পর্যায়ে ফোনটি রেখে হঠাৎ নিচে লাফ দেন, সেখানেই মৃত্যু হয় তার।
ঘটনার পরদিন দুপুরে তার বাবা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ শাকিন সহ অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে নগরীর ধাপ চিকলি ভাটা এলাকা থেকে শাকিনকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত মামলা রুজু করছি, এইমাত্র রুজু হলো। এখন এর সাথে জড়িত যারা আছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি যদি থাকে বের করে সুষ্ঠু বিচারের আহ্বান করছি। নুজহাতের প্রাইভেট শিক্ষক ছিলেন শাকিন, তবে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন তিনি। আলাদা পড়াইনি, হ্যাঁ। তো তারপরে যখন দেখলাম যে না ওই হচ্ছে আমাকে পছন্দ করতেছে, প্রবলেমের কথা বলে হোয়াটসঅ্যাপে নক করতো, দেন হচ্ছে আমি কি বলে যখন বোঝা শুরু করলাম এবং জানলাম যে হচ্ছে আমাকে পছন্দ করতেছে, তখন আমি আর কোনো ধরনের যোগাযোগ ব্লক করে রাখছিলাম। পুলিশ বলছে যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক ছিল এরকম আমরা জানতে পেরেছি। তো বিষয়টা এখনো তদন্তাধীন আছে, বিস্তারিত তদন্ত শেষেই বলা সম্ভব হবে যে আসলে কার কতটুকু দায় ছিল। নুজহাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, আর গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ শাকিন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা সুন্দরগঞ্জের ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থী আছে 1/2 প্রতি মাসে নিয়ম করে তাদের হাজিরাও তোলা হয় খাতায়। মাস শেষে শিক্ষক কর্মচারীরা তুলছেন নিয়মিত বেতন ভাতাও, কিন্তু বাস্তবে প্রায় 1 যুগ ধরে কোনো শিক্ষার্থী আসেনি বিদ্যালয়টিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। কাগজে কলমে 1/2 খাতার পাতায় নিয়মিত হাজিরাও পড়ছে তাদের, কিন্তু বাস্তবে মাঠ জুড়ে শুধুই কাদাপানি আর শুনশান নীরবতা। স্থানীয়দের অভিযোগ, যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা সেখানে 1 যুগেরও বেশি সময় ধরে পা পড়েনি কোনো শিক্ষার্থীর। এ চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জের ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। কাদাপানিতে ভরা মাঠ, একপাশে লম্বা টিনশেড ঘর, ভাঙা টিনের বেড়া, ভিতরে খড়ের একাধিক পালা, নেই কোনো বেরেন, চেয়ার বা টেবিল। এলাকাবাসীর দাবি, মাথার উপর জাতীয় পতাকা উঠলেও এ বিদ্যাপীঠে শিক্ষার কোনো বালাই নেই। শিক্ষকরা বিদ্যালয়ে এসে হাজিরা খাতা স্বাক্ষর করে দুপুরের আগেই আবার চলে যান। এখন ছাত্রীও নাই, পড়াশোনাও নেই। মাস্টাররা এসে তারা বসে থাকে, চলে যায়, তালা মারা থাকে সবসময়। এটা একদিন 2 দিন 2, 4, 5 বছর রাতে দেখতেই আছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে, তবে সহকারী প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে দেন নানা অজুহাত। পানি ওঠার কারণে বাচ্চাগুলো আজকে আসেনি, বুঝছেন। কালকে ওই বাথরুমটাতে যাওয়ার মতো পরিবেশ ছিল না। এখানকার আয়া উনি অসুস্থতার কারণে বাচ্চাগুলোকে নিয়ে আসে, অসুস্থ আসতে পারেন বলিয়া ওই বাচ্চাগুলো আজকে তো আসে। কিছুদিন আগে জেলা শিক্ষা অফিসার স্যার আমাদের আসছিলেন, উনি আমাদের কিছু অ্যাডভাইস দিয়ে গেলেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরজমিনে গিয়ে মেলেনি শিক্ষার্থীদের দেখা, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমি যতটুকু দেখছি তাতে এটা চলতে দেওয়া যায় না, এটা আমিও চলতে দিব না, কারণ এটার বিরুদ্ধে যা করণীয় দরকার বিভাগীয় ব্যবস্থা সেটা আমি নেওয়ার চেষ্টা করি। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, আমরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব। গাইবান্ধার সুন্দরগঞ্জে 1995 সালে ধাপাচিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়। এই বিদ্যালয়টিতে শিক্ষক কর্মচারী রয়েছেন 17 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো পরিণত হয় ছোটখাটো খালে। কাদাপানিতে একাকার হয়ে যাওয়া এসব সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে পারে না। এতে স্থবির হয়ে পড়েছে স্থানীয় গ্রামীণ অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। এই চিত্র দিনাজপুরের হিলির আলিহাট ইউনিয়নের রিকাবি চকচকা গ্রামে যাওয়ার রাস্তা। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুধু এই এলাকায় নয়, হাকিমপুর উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কের একই অবস্থা। অধিকাংশ কাঁচা রাস্তায় মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সেগুলো পরিণত হয় ছোট ছোট ডোবায়। এতে রাস্তাগুলো ভয়াবহভাবে কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে, ফলে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে যায়। কাদা হয়, এটা চলাফেরা করবেন না, গাড়ি ভ্যান রাস্তা সব বন্ধ। এ বিষয়ে স্থানীয় উপজেলা প্রকৌশলী জানান, ইতোমধ্যে বেশ কিছু রাস্তার তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অবশিষ্ট রাস্তাগুলো আমরা আরো প্রায় 20 কিলোমিটার রাস্তা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ডিপিপি ভুক্তকরণ
এবং প্রস্তাব প্রেরণ করেছি অলরেডি। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 3টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্তমানে মোট 53.17 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। সময় সংবাদ, হিলি। নীলফামারীর হাটবাজারে বেড়েছে সবজির সরবরাহ, ফলে দামও ক্রেতাদের সহনীয় পর্যায়ে। হাঁকডাকে সরগরম সবজির বাজার। পটল, করলা ও আলুসহ তাজা বিভিন্ন শাক ও সবজি সরবরাহ ভালো হওয়ায় দামেও বেশ সস্তা। মঙ্গলবার বাজারে পটল 18 থেকে 20 টাকা, ঢেঁড়স 20 থেকে 30, করলা 20 থেকে 25, কাঁচামরিচ 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিয় CR7 এর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে রাজশাহীতে মিলন মেলার আয়োজন করেছে বাংলাদেশের রোনালদো ফ্যানরা। 64 জেলা থেকে ছুটে আসা 2 শতাধিক ভক্ত একসঙ্গে দেখবেন পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ। এর আগে সারাদিনে তারা রোনালদো ও পর্তুগাল নিয়ে আড্ডা, কুইজ আর উচ্ছ্বাসে মেতে ওঠেন। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। কেউ এসেছেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে, আবার কেউ এসেছেন যশোর বা খুলনা থেকে। 64 জেলা থেকে রাজশাহীতে আসার পথের যে দূরত্ব ও কষ্ট তা হার মেনেছে ভালোবাসার কাছে। সেই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। পর্তুগাল ও উজবেকিস্তানের সেই ম্যাচ একসাথে উপভোগ করতে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মিলন মেলায় জড়ো হয়েছেন 2 শতাধিক সমর্থক। সমগ্র বিশ্বে সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদো ফ্যান বেজ। এক এক জেলার এক এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি। ম্যাচটি বড় পর্দায় দেখার আগে দিনব্যাপী ছিল তাদের নানা আয়োজন। সকালে হয় পরিচিতি পর্ব, দুপুরে হয় রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও জীবনকর্ম নিয়ে আলোচনা, বিকেলে পর্তুগাল ও রোনালদো বিষয়ে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি ছিল কেক কাটা, নাচ, গান ও সাংস্কৃতিক আয়োজন। আমরা সকল রোনালদো ফ্যানরা তাদের এত সুন্দর আয়োজন, আমরা একত্রিত হয়ে এত সুন্দর একটা আমরা মোমেন্ট উপভোগ করতে পারছি। যত কষ্ট হয়েছে, যত পরিশ্রম গেছে, সব একদম ধূলিসাৎ হয়ে গেছে এবং দিনটা খুবই সুন্দরভাবে এনজয় করছি। পর্তুগাল সমর্থকরা বলছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পরিসংখ্যানের বিচারে এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র। তাদের বিশ্বাস CR7 এর পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল। আজকে গোল করবেন এবং বিশ্বের দরবারে আমাকে নিজেকে প্রমাণ করে বুঝিয়ে দেবেন যে তিনি হেরে যাওয়ার পাত্র নন, তিনি সবসময় ফিরে আসেন। আমাদের এই বিশ্বকাপে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক। আয়োজকরা বলছেন নিজের শেষ বিশ্বকাপে রোনালদো শিরোপা ছুঁয়ে দেখুক, সেটি তাদের চাওয়া। তার এই খেলা সকল ভক্তরা একসঙ্গে দেখতে এ আয়োজন। আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে পর্তুগালের জার্সি দেয়া হয়, সঙ্গে ছিল ভুরিভোজের ব্যবস্থা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন ভাসছে পুরো দেশ, তখন নীরবে তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেকটি ইতিহাস। কক্সবাজারের 2 সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার প্রথমবারের মতো এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে উন্নত প্রশিক্ষণের অভাব এখনও বড় চ্যালেঞ্জ। অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই। ভোরের আলো ফোটার আগেই কক্সবাজার সৈকতে শুরু হয় তাদের প্রস্তুতি। এরা বাংলাদেশের সার্ফিংয়ের 2 উজ্জ্বল মুখ, মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার। প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। আগামী সেপ্টেম্বরে জাপানের মাটিতে দেশের পতাকা বহন করবেন এই 2 তরুণ সার্ফার। আমাদের দেশের মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট করে, সার্ফিংয়ের জন্য আমাদেরকে উৎসাহ করে, আমাদের পাশে থাকে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সার্ফিংটা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ফেমাস হবে। স্বপ্ন বড়, কিন্তু প্রস্তুতির পথটা সহজ নয়। বাংলাদেশের সার্ফিংয়ের জন্য আন্তর্জাতিক মানের ঢেউ কিংবা আধুনিক প্রশিক্ষণ সুবিধা নেই বললেই চলে। এশিয়ার সেরা ক্রীড়াবিদদের বিপক্ষে লড়তে হলে দরকার উন্নত পরিবেশে অনুশীলন, আর সেই কারণে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্পের দাবি সার্ফারদের। প্রস্তুতি বলতে গেলে তেমনটা স্পেশাল কোনো কিছুই নাই, আমাদের সাগরে প্র্যাকটিস করা লাগতেছে।
শুধু খেলোয়াড় নন, তাদের সামর্থ্যের উপর আস্থা রয়েছে কোচেরও। কোচ বলছেন, সঠিক প্রশিক্ষণ আর আন্তর্জাতিক অভিজ্ঞতা পেলে বাংলাদেশের সার্ফাররা এশিয়ান গেমস নয়, একদিন অলিম্পিকের মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। এশিয়ান গেমে নিয়ে যাওয়ার আগে যদি ইন্দোনেশিয়ায় যদি আমরা অন্তত 2 সপ্তাহ অথবা 10 দিনের একটা ক্যাম্প যদি আমরা ওইখানে করে নিয়ে আসতে পারি, বিশ্বাস এতটুকু আমার আছে, এরা এশিয়ান গেমকে খুবই ভালো করবে, বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগকে এই থেকে অলিম্পিক পর্যন্ত নিয়ে যাবে। তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা অর্থ সংকট। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন বলছে, অ্যাথলেটদের বিদেশে প্রশিক্ষণ পাঠানোর পরিকল্পনা থাকলেও স্পন্সর না পাওয়ায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৃষ্ঠপোষকতার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। এটা আসলে সরাসরি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে ওদের পক্ষ থেকে এখনো কোনো ফিক্সড ডেট দেওয়া হয়নি কখন আমাদের যাত্রা শুরু করতে হবে। তবে অ্যাথলেট যারা রয়েছে তাদের প্রস্তুতির জন্য তারা নিয়মিত প্র্যাকটিস করছে। ফুটবলের বিশ্বকাপ কিংবা ক্রিকেটের আলোচনার ভিড়ে হয়তো তাদের গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কক্সবাজারের এই দুই তরুণ তরুণী প্রতিদিন সমুদ্রের ঢেউকে সঙ্গী করে বুনছেন বাংলাদেশের নতুন এক স্বপ্ন, যে স্বপ্ন একদিন লাল সবুজের পতাকাকে পৌঁছে দিতে পারে এশিয়ান গেমস থেকে অলিম্পিকের মঞ্চ পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামায়াত, পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি, জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। উত্তরের নদ নদীতে ওঠানামা করছে পানি, বাড়ছে ভাঙন, গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে তাণ্ডব, দিশেহারা হাজারো মানুষ, স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস। এবং দিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলনে তীব্র কাঁপুন, খনির আশপাশের এলাকার বাড়ি ঘরে ফাটল, দেবে গেছে রাস্তা, আতঙ্কে গ্রামবাসী। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।